আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে চ্যানেল আইয়ের পর্দায় দেখছেন সালাম স্টিল স্ট্রেট কাট, তাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমি সাথে আছি দীপ্তি চৌধুরী এবং আমার সঙ্গে আজকে এমন একজন মানুষকে প্রশ্নের মুখোমুখি করতে পারছি যাকে নিয়ে হয়তো আপনাদের অনেক প্রশ্ন আছে। রাজনীতিতে তিনি নানা সময় নানাভাবে আলোচনায় এসেছেন, তাকে স্বাগত জানাই বরং, এবং তারপরে তাকে নিয়ে কথা এবং তার কাছ থেকে কথা শুনতে চাইব। আমাদের সঙ্গে রয়েছেন বিশ্ববিখ্যাত বা বিশেষভাবে যিনি অর্থনীতিবিদ হিসেবে পরিচিত, তবে রাজনীতিবিদ হিসেবে আজকে আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি স্পেশালি, জনাব রেজা কিবরি আমাদের সাথে রয়েছেন। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। এবং আরেকটি পরিচয় জানাতে চাই, তিনি হবিগঞ্জ 1 আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী এবং সাবেক প্রয়াত অর্থমন্ত্রী, সফল অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার তিনি ছেলে হিসেবেও আমরা সকলেই তাকে চিনি। তো কেমন আছেন আপনি? খুব ভালো, থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন। সরাসরি প্রশ্ন চলে যাই, যেহেতু অনুষ্ঠানের ধরনই এটা। নির্বাচনের প্রিপারেশন কেমন চলছে? খুব ভালো। আমাদের প্রাথমিক মিটিংগুলি হয়েছে নেতাদের সাথে, কর্মীদের সাথে কিছুটা, আরও অনেক মিটিং করতে হবে। একজন অর্থনীতিবিদ হিসেবে আপনার কাজ নিয়ে আসলে মানে সমালোচনার জায়গা নিয়ে আপনি খুবই সফল, কিন্তু রাজনীতিবিদ হিসেবে আপনার স্থিরতা, আপনার কাজের জায়গা নিয়ে অনেক ধরনের আলোচনা এবং সমালোচনা দুটোই আছে। বিভিন্ন সময় আপনি নানা দল বদল করেছেন। আপনি গণ অধিকার পরিষদে ছিলেন, আপনি এরপরে গণফোরামে ছিলেন, তারপরে আপনি সেখান থেকে আমজনতার দল করেছেন, এখন আবার বিএনপিতে যোগ দিয়েছেন। মানে কারণটা কি আসলে, কেন আপনি কোথাও আসলে স্থির হতে পারছেন না? প্রথমে আমি ছিলাম গণফোরামে, এটা ঠিক। আমি নির্বাচন করেছি ধানের শীষে, কিন্তু ওটা তখন একটা ফ্রন্ট ছিল, যুক্ত ফ্রন্ট। সো ওটাও খুব একটা ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স ডক্টর কামাল হোসেনের সাথে, কিন্তু ওখানে বিভিন্ন কারণে দলের মধ্যে কন্ডোল হচ্ছিল। এমপি সংসদে যাবে কিনা এটা নিয়ে দল বিভক্ত হয়ে গেল। এক গ্রুপ তাকে সংসদ বর্জন করতে বলেছিল, আরেক দল বলেছিল জয়েন। আপনি কোন দলে ছিলেন? যেটা তার জয়েন করা উচিত, কারণ তখন জয়েন করলে রেজিস্ট্রেশন হয়ে যায় পার্টির। এটা খুব গুরুত্বপূর্ণ সব দিক থেকে। আর অন্যটা, আমি জাফরুল্লাহ চৌধুরী সাহেবের কথায়, ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে খুব সম্মান করতাম। উনি আমাকে খুব জোর দিলেন ওখানে যেতে। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তো আমি ওখানে কিছুদিন ছিলাম, কিন্তু আমি ওখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না, যেখানে ইসরায়েলিদের আন্ডারে তারা চলে, ইসরায়েলিদের টাকায় চলে যে দল, আমি ওখানে থাকতে পারি না। এটা কি আপনি আগে জানতেন না? না, জানতাম না। তারপরে মিটিংটা এটা ফ্ল্যাশ হয়ে গেল মিডিয়াতে। তারপরে প্যালেস্টিনিয়ান রাষ্ট্রদূত বলল তার সাথে 3টা জায়গায় সে মোসাদের সাথে মিটিং করেছে। তখন আমি জিনিসটা একেবারে নিশ্চিত হতে পারলাম। কারো সম্বন্ধে রুমারের ভিত্তিতে তো আমি কাজ করতে পারি না। আমি প্রমাণ পেয়ে আমি ঠিক করলাম না, এখানে থাকা যাবে না, এই কারণে তখন সরে গেলাম। আর বিএনপিতে তো অনেক দিনের আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ফ্যান, এবং বিএনপি সম্বন্ধে আমার খুব উচ্চ ধারণা। যেই দলটা 2বার বহুদলীয় গণতন্ত্র দেশে ফেরত এনেছে, 2বার, একবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন, আরেকবার আমাদের দেশনেত্রী খালেদা জিয়া করেছেন। দেশটাকে আবার গণতন্ত্রের পথে ফেরত আনছেন। এখন ওনাদের ছেলে তারেক রহমান সাহেব সেই একই ভূমিকা পালন করবেন, দেশটাকে আবার গণতন্ত্রের পথে উনি নিয়ে আসবেন। এই কারণে আমি বিএনপির প্রতি আকৃষ্ট, এবং আমি মনে করি এটাই একটা গণতান্ত্রিক দল বাংলাদেশে, যারা প্রমাণিত গণতান্ত্রিক দল। এই কারণে আমি মনে করি খুব সহজে আমি বিএনপিতে জয়েন করার সিদ্ধান্তটা নিতে পেরেছি। ওকে, সো এটা কি আপনি ওনাদেরকে প্রস্তাব করেছেন যে আপনি যুক্ত হতে চান, নাকি বিএনপি থেকে আপনাকে আহ্বান করা হয়েছে? না, আমি জয়েন করতে চেয়েছি। ওকে ওকে, সো আপনার পিতা আওয়ামী লীগের আমলে একজন মানে সফল অর্থমন্ত্রী ছিলেন, এবং তিনি
মানে সংসদ সদস্য, আওয়ামী লীগের সংসদ সদস্য থাকা অবস্থায় তিনি নৃশংসভাবে হত্যার শিকার হয়েছেন। কখনো আওয়ামী লীগে যোগ দেওয়ার কথা কেন ভাবেননি? পিতার জন্য তো কাজ করেছেন। আমার সেখানকার নেতৃত্ব কখনো পছন্দ হয়নি। আমি খুব কাছে থেকে দেখেছি সেই দলের যে নেত্রী, আমি ওনাকে খুব কাছের থেকে দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে এখানে আমি থাকতে পারবো না। আমার কাছে এই মানুষটি আমার পছন্দ হয়নি। আর একটা মানুষকে সম্মান না করলে তার সাথে কাজ করা আমার পক্ষে সম্ভব না। তা আমি এই কারণে কখনো আমি আওয়ামী লীগে জয়েন করতে চাইনি। তো আব্বা ছিলেন, কিন্তু এটা একটা জিনিস মনে রাখবেন যে 96 থেকে 2001-এর আওয়ামী লীগ আর তার পরবর্তী যে আওয়ামী লীগের রূপ যেটা দেখেছি, এটা টোটালি ভিন্ন। এবং আব্বা মারা যাওয়ার পর এই দলটা যে কোথায় চলে গেছিলো সেটা আপনারা খুব ভালো করে জানেন, জনগণ সেটা জানে। এটা শেখ হাসিনা একটা ঘৃণার পাত্র হয়ে উঠলেন, সারা দেশে উনি ঘৃণিত হলেন। এটা তো একটা নতুন জিনিস, এটা 96-তে ছিল না। সো এটা আওয়ামী লীগ, এটা নতুন আওয়ামী লীগ। তো এই আওয়ামী লীগের সাথে আমার মনে হয় না আমার কত বাবা সালের পর থাকতেন। থেকে নতুন আওয়ামী লীগ মনে করছেন? এটা 2008 থেকে একটা নতুন আওয়ামী লীগ আমরা দেখলাম, যেটা স্বৈরাচারী কাজ উনি শুরু করলেন। এবং মানে এর আগে পর্যন্ত আওয়ামী লীগ মোটামুটি ভালো ছিল বলছেন। 96 থেকে 2001 তো এমন কোনো মারাত্মক খারাপ কাজ তারা করেনি, মানে দেশ থেকে পালাবার মতো কিছু করেনি। এখন সেটা তো হয়ে গেছে যে এমন কাজ করেছে যে শেখ হাসিনা দেশ থেকে পালাতে হয়েছে। সো এটা তো উনি অনেক জঘন্য কাজ করেছেন, অনেক হত্যাকাণ্ডের জড়িত হলেন। এটা আগে এরকম ঠিক কথা ছিল না। ওকে, তো আপনার পিতার যে হত্যাকাণ্ড সেটা তো ভীষণ আলোচিত ওই সময়ে, এবং বিরোধী দলে ছিল আওয়ামী লীগ, তারা বেশ আন্দোলনও করেছেন এই সময়ে। এবং মানে বোমা হামলায় একই সঙ্গে আপনার চাচাতো ভাই সহ আরও 3 জন সহযোগী মারা গেলেন। তো সেই মামলাটা তো আসলে এখনো পর্যন্ত চলছে, এবং মানে যে রাজনৈতিক মামলার যে দীর্ঘসূত্রিতা তার একটা উদাহরণ এই কিবরিয়া হত্যা মামলা। এখন কি অবস্থায় আছে আমাদের একটু বলবেন? এই হত্যা মামলা নিয়ে আমার মাও আসমা কিবরিয়া অনেক আন্দোলন করেছিলেন, নীলিমা প্রোগ্রাম করেছিলেন শান্তির সপক্ষে। নীলিমা, তারপরে আরও অনেক প্রোগ্রাম উনি করেছিলেন, রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর প্রোগ্রাম করেছিলেন। অনেক নতুনত্ব ছিল ওনার চিন্তাধারায়, উনি আর্টিস্ট মানুষ ছিলেন। কিন্তু এটা কোনো সুষ্ঠু তদন্ত হয়নি। তো সুষ্ঠু তদন্ত ছাড়া সুষ্ঠু কোনো বিচার হতে পারে না। এবং মিথ্যা কিছু চার্জশিট দেওয়া হয়েছে, এই মিথ্যা চার্জশিট আমাদেরকে মেনে নেওয়ার জন্য অনেক প্রেশার দিয়েছে, কিন্তু আমরা কখনো মানিনি, পরিবার থেকে আমরা মানিনি। এই চার্জশিটগুলি সব মিথ্যা। কেন আপনাদের মনে হয়েছে সেগুলো মিথ্যা? কারণ আসল খুনিদেরকে আড়াল করার জন্য এই চার্জশিটগুলি দেওয়া হয়েছে। জানেন আসল খুনিকে? জানি, মানে এটা এখন আমার কাছে লিখিত প্রমাণ নাই, কিন্তু কারা কারা জড়িত আমার খুব ভালো ধারণা আছে। মেইন খুনিরা ছিল আওয়ামী লীগের নেতারা। এমপি আবু জাহির, যে এখন ইংল্যান্ডে পলাতক, তারপরে ডক্টর মুশফিক চৌধুরী, আওয়ামী লীগের সভাপতি, এবং অ্যাডভোকেট মজিদ খান। এদেরকে চার্জশিটে না দিলে এই চার্জশিটে কোনো ভ্যালু নেই আমার কাছে, কারণ এরা আসল মদতদাতাদেরকে চিহ্নিত না করলে সেই চার্জশিটকে আমরা কেন মূল্যায়ন করব? আপনার কি মনে হয় যে একই দলের মানুষকে মারার জন্য মানে কি আধিপত্যের জায়গা, নেতৃত্বের জায়গা, হিংসা? নেতৃত্বের জায়গা, ওদের অনেক সুযোগ সুবিধা তারা পেয়েছে। আবু জাহির তো মানে পরবর্তীতে এমপি হয়েছেন, ওই এমপি একই হয়েছে, আসনে। কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। ওই দুইজনও অনেক ধনী হয়ে গেছে আব্বাকে মারার পর। তো আব্বা তাদের পথের কাঁটা ছিল, এবং আব্বাকে সরানো তাদের জন্য খুব জরুরি ছিল। এটাই মূল কারণ আব্বাকে মারা। নিজেকে রাজনীতিবিদ হিসেবে আপনি কিভাবে আসলে মূল্যায়ন করেন? কতটা যোগ্য রাজনীতিবিদ মনে করেন? এবং এই কম্পিটিশন, এখন তো খুবই একটা ক্রুশিয়াল নির্বাচন আসছে, সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কতটা উপযুক্ত? আমি অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ আমার সঙ্গে আছে, তাদের গাইডেন্স আমি, তাদের উপদেশ আমি নিই। এবং আমি মূলত অর্থনীতিবিদ, আপনি ঠিকই বলেছেন। সো রাজনীতি সম্বন্ধে একটু ধারণা আছে। আমি অনেক পড়াশোনা করেছি অন্য দেশের রাজনীতি নিয়ে, এবং আমাদের দেশের রাজনীতিতে আমি মনে করি যে একটা ভালো ভূমিকা পালন করার একটা সুযোগ আছে। বিশেষ করে আমার স্পেশালিস্ট এরিয়া হলো ম্যাক্রো ইকোনমিক্স, মানে ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্ট, সামষ্টিক অর্থনীতির পরিচালনা। এবং সেখানে আমার মনে হয়
দেশে এই 20 বছর ধরেন অনেক ঘাটতি ছিল, এটা পূরণ করার জন্য আমাকে একটা সুযোগ, আমি মনে করি একটা সুযোগ আমি পাবো। এটা অনেকটা নির্ভর করে আমাদের চেয়ারম্যান সাহেবের উপরে। উনি যে এই প্রার্থী হওয়ার যে সুযোগ দিয়েছেন, এটার জন্য আমি খুবই কৃতজ্ঞ, এবং পরবর্তীতে ওনারা কি করবেন ওনাদের সিদ্ধান্ত। কিন্তু আমাকে একটা দেশের জন্য একটা কাজ করার একটা সুযোগ ওনারা করে দিবেন, এটা আমার বিশ্বাস। ওকে, সো বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানও একজন বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ। তার আমলে বাংলাদেশ ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। দেশের অর্থনীতির আসলে কি অবস্থা দেখছেন আপনি একজন অর্থনীতিবিদ হিসেবে, এই মূল্যায়নটা করেন? আমি মনে করি যে অর্থনীতিতে উনি ঠিক কোনো সফলতা দেখাতে পারেননি। উনি অর্থনীতিবিদ হিসাবে কোনো বিশেষ পৃথিবীতে ওনার সুনাম নাই। উনি গ্রামীণ ব্যাংক করেছেন এবং উনি পিস প্রাইজ পেয়েছেন, নোবেল পিস প্রাইজ। তো অর্থনীতিবিদ হিসাবে আমি ওনাকে খুব হাইলি রেট করি না। সো আমি আপনার নির্বাচনী এলাকা হবিগঞ্জ 1, সেখানকার কিছু মানুষের সঙ্গে কথা বলেছি ইনফর্মালি, এবং যে কয়েকটা কোয়েশ্চেন আসলে রেজ করেছে আপনাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়ার পরে, সেই প্রশ্নগুলোর উত্তরে আমি জনগণের পক্ষ থেকে প্রশ্ন করতে চাই আপনাকে। যে 1 নম্বর হচ্ছে, আপনি একজন আওয়ামী লীগ নেতার সন্তান, মানে মানুষ কেন আপনাকে ভোট দিবে সেই জায়গার প্রশ্নগুলো। আপনি অনেকগুলো দল পরিবর্তন করেছেন, আপনি বিএনপিতে অনেক দিন ধরে আপনি নেই, রাজনীতিতে আপনি তেমন বেশি সক্রিয় না, বা জনগণের অত কাছে গিয়ে আপনি এতদিন কাজ করেননি। আপনাকে কেন আসলে তারা নিজেদের প্রতিনিধি হিসেবে সংসদে দেখতে চাইবে? আমার বাবা আওয়ামী লীগের অর্থমন্ত্রী ছিলেন, কিন্তু লোকে এটা ভুলে যায় যে উনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ফরেন সেক্রেটারি ছিলেন 3.5 বছর, এবং খুব ভালো সম্পর্ক ছিল। এই জিনিসটা লোকে ভুলে যায় যে বিএনপির সাথেও একটা সম্পর্ক ছিল। আর আমি পার্সোনালি অনেক দিন জিয়া রহমানের ফ্যান, এবং এটা আমার বলতেও কখনো আমি দ্বিধা করিনি। এবং আমি আমাদের দেশ নেত্রীর জন্যে আমি সবসময় কথা বলেছি। ওনাকে যখন বন্দি করে রেখেছিল, আমি এটার বিরুদ্ধে কথা বলেছি, যখন খুব কম লোকে কথা বলেছে। এবং আমি মনে করি যে আওয়ামী লীগে আমার বাবা ছিলেন একটা যুগে যেখানে আওয়ামী লীগ ঠিক সেরকম খুনি দল হিসাবে চিহ্নিত ছিল না। তখন তারা তাদের পলিসিস ফলো করেছে, এবং দেশের জন্য আমার মনে হয় অর্থনীতির দিক থেকে উনি ভালোই ম্যানেজ করেছিলেন। তো এই জিনিসটা তো এটাই মনে রাখে, এবং এলাকার উন্নয়নের ব্যাপারে লোকে মনে রাখে আমার বাবা যে কাজগুলি করেছিলেন এলাকার জন্যে, সেগুলো খুব গুরুত্বপূর্ণ, এবং এখনো লোকে ওইগুলি নিয়ে গল্প করে। আপনার বাবার নির্বাচনী এলাকা আর আপনার নির্বাচনী এলাকা না, এটা সেম না, কিন্তু এটা আমার দাদা বাড়ি। আমার বাবা দাঁড়িয়েছিলেন হবিগঞ্জ 3 থেকে, শহর থেকে। ওটা উনি দাঁড়াতে চাননি, কিন্তু শেখ হাসিনা এটা দেয়নি, এটা ওনার ইচ্ছা। সো আমার আরেকটা কোশ্চেন ছিল যে আপনি এত দল পরিবর্তন করেছেন, বিএনপিতে নতুন, আবার জনগণের সাথেও আপনার অত বেশি সম্পৃক্ততা নেই এখনো, সেই জায়গায় কি প্রশ্নের উত্তর? সেটা আমার মনে হয় না কোনো সমস্যা হবে। আমি মনে রাখতে হবে যে মানুষ যারা যে কে কতদিন এলাকায় থাকে, এটা হলো একটা গুরুত্বপূর্ণ মাপকাঠি না। যে নবীগঞ্জ বাহুবলের জন্য কাজ করবে সেরকম একজনকে আপনারা ভোট দিবেন। এবং আমি মনে করি আমার একটা কাজ করার একটা সুযোগ আছে, ইচ্ছা আছে, এবং মানুষ সেটা বুঝে। সো আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। এবং মনে রাখবেন, আমি একবার অলরেডি এই এলাকায় আমি ক্যাম্পেইনিং করেছি। আমি প্রার্থী ছিলাম 2018-তে, এবং তখন ধানের শীষেরই প্রার্থী ছিলাম। সো সব নেতাদের, কর্মীদের সাথে আমার অনেক পুরনো সম্পর্ক আছে। ওকে, সো জনগণ থেকে কেমন সাড়া পাচ্ছেন? খুব ভালো সাড়া পাচ্ছি। আমি তো দেখছি যেখানেই যাচ্ছি আমি খুব ভালো সাড়া পাচ্ছি। আমি খুব আশাবাদী এই সিটটা নিয়ে। আমরা এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এবং বেগম খালেদা জিয়াকে আমরা উপহার দিতে পারবো, নবীগঞ্জ বাহুবল। ওকে, সো কেন আপনার বারবার মনে হচ্ছে, মানে অর্থনীতিবিদ হিসেবে আপনি অন্য অনেক দেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, অনেক কাজ করেছেন, কিন্তু আপনি বারবার আবার রাজনীতিতেই এসেছেন তেমন সফল না হয়েও। আপনার কেন মনে হয়েছে যে রাজনীতিবিদ আপনি হতে চান? এটা কি মানে বাবার একটা মানে লেগেসি ধরে রাখা, নাকি আপনার মনে হয়েছে আসলে পরিবর্তনের জন্য রাজনীতিই দরকার?
উন্নয়নের জন্য, অর্থনৈতিক পরিবর্তনের জন্য রাজনীতিতে থাকতে হবে। একেবারে টেকনিক্যাল ইকোনমিক্স থেকে উপদেশ দেওয়া যায়, কিন্তু এটা বাস্তবায়ন করার জন্যে রাজনৈতিক ক্ষমতাটা দরকার। এই কারণে আমি রাজনীতিতে এসেছি। আমার মনে হয় এখানে আমার এলাকার জন্যে, মানুষের জন্যে, দেশের মানুষের জন্যে আমি কাজ করতে পারবো। 35টা দেশে কাজ করে আমার যে অভিজ্ঞতা হয়েছে, প্রায় 45 বছর কাজ করেছি 35টা দেশে, আমার সেই অভিজ্ঞতাগুলি ব্যবহার করার জন্যে একটা সুযোগ পাবো রাজনীতিতে এসে। ঠিক অর্থনীতিবিদ হিসাবে কিছু উপদেশ দেওয়া যায়, কিন্তু রাজনৈতিক ক্ষমতা যদি সেই উপদেশের পেছনে না থাকে, সেই উপদেশ বাস্তবায়ন করা হয় না। তো এটাই আমার অভিজ্ঞতা এত দেশে কাজ করে। যে কিলিংয়ের শিকার আপনার বাবা হয়েছিলেন সেটা তো এখনো বাংলাদেশের রাজনৈতিক কালচার থেকে যায়নি। আপনি জানেন যে ঢাকা ৮ আসনের যিনি প্রার্থী ছিলেন শরীফ ওসমান হাদি, শহীদ শরীফ ওসমান হাদি, তাকে কিভাবে গুলি করে আসলে হত্যা করা হয়েছে। এই জায়গায় অনেকেই বলছেন যে নির্বাচন বানচাল করার চেষ্টা এখনো চলছে, এবং এই কিলিং এটারই একটা অংশ। রাজনৈতিক দলগুলোর মধ্যেও নির্বাচন করার সদিচ্ছা আছে কিনা এটা নিয়েও কথা বলা হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে, একটা নির্বাচনের জন্য আপনি বর্তমান পরিস্থিতিকে কিভাবে মূল্যায়ন করবেন আসলে? অন্য দল সম্বন্ধে আমি জানি না, কিন্তু আমি জানি যে বিএনপি একটা সুষ্ঠু নির্বাচন চায়। তারা তো একেবারে শুরু থেকেই বলে আসছেন। আমাদের এই ব্যাপারে কোনো দ্বিধা নাই, এবং যেই ষড়যন্ত্রই হোক না কেন আমরা সেটা ঠেকাবার মতো আমার মনে হয় আমাদের সেই জনশক্তি আছে যে আমরা সেটা ঠেকাতে পারবো। এবং আমাদের হাদি সাহেবের যে হত্যাকাণ্ড, এটা একটা জঘন্য কাজ হয়েছে, এবং এটা হালকা করে দেখার কোনো অবকাশ নাই। প্রধান নির্বাচন কমিশনার বলেছে এটা বিচ্ছিন্ন ঘটনা। তো এইভাবে আমার মনে হয় এটাকে ঠিক উনি শনাক্ত কেন করেছেন আমি ঠিক বুঝলাম না। কারণ যেই মানুষটা জনপ্রতিনিধির পদের জন্যে দাঁড়াচ্ছেন তাকে অন্যভাবে দেখতে হবে, সে সাধারণ মানুষের মতো না। এবং ওনার যে হত্যাকাণ্ড, এটা জনগণের উপরে, মনের উপরে একটা বিরাট দাগ রেখেছে, এবং তার পরিবারের জন্য যে কত একটা মারাত্মক ঘটনা এটা ঘটে গেছে, এটা আমরাই বুঝি যারা কাউকে হারিয়েছি এই রাজনৈতিক হত্যাকাণ্ডে। জিনিসটা এত জঘন্য, এটা নিয়ে একটা শক্ত পদক্ষেপ আমরা সরকারের থেকে আশা করি। এবং যারা হত্যা করেছে তারা পালিয়ে গেছে, তারা বর্ডার ক্রস করেছে, এইসব কথা শুনে আমরা কেউ সন্তুষ্ট না। যারা বর্ডার পার করেছে তাদেরকে কি শনাক্ত করা হয়েছে? তাদের কি ধরা হয়েছে? তাদের কি বিচার হয়েছে? তাদের কি শাস্তি দেওয়া হয়েছে? এই ধরনের প্রশ্ন জনগণের মুখে। সো এইগুলি সব হাদি সাহেবের ব্যাপারে আমি মনে করি এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো করা খুব দরকার। ভারতীয় আধিপত্যবাদ, শহীদ শরীফ ওসমান হাদি, তাকেও বলা হয় যে এই আধিপত্যবাদ বিরোধী বলেই তাকে আসলে হত্যা করা হয়েছে। এই ন্যারেটিভটাও খুব স্ট্রংলি আছে, এবং অনেকে বলেন যে বিএনপিও আসলে এই জায়গায় বেশ নমনীয়, তারাও ভারতীয়দের পক্ষেই কথা বলেন, এবং একটা গোষ্ঠী রয়েছেন যাদের রাজনীতির মূল জায়গাই হচ্ছে তারা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জায়গা থেকে তারা রাজনীতি করছেন। এই ন্যারেটিভকে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য আপনি আসলে কিভাবে দেখছেন? পাকিস্তানপন্থী, ভারতপন্থী রাজনীতি, আবার কেউ বলছেন না আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করব। হোয়াটস দ্য ন্যারেটিভ এক্সপ্লেনেশন? আমাদের লাইন হলো বাংলাদেশ ফার্স্ট। আমাদের স্বার্থর পরে অন্য দেশের স্বার্থ আমরা দেখব। আমাদের নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য যা করার করব, এবং আমরা ভারত বা আমেরিকা বা চায়না তাদের কথা নিশ্চয়ই আমরা শুনবো। তারা বন্ধু রাষ্ট্র, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে, কিন্তু আমাদের স্বার্থ ফার্স্ট। যারা বলে ভারতের কথায় বাংলাদেশকে চলতে হবে, আমি কোনো মতে এটার সাথে একমত হতে পারি না। আমরা আমাদের দেশটা এত কষ্টে আমরা স্বাধীন করেছি, আমরা তাদের কথায় চলবো, এটা তাদেরও আশা করা উচিত না, আমরা কোনোদিন করব না। ওকে, সো জুলাই আপরাইজিং নিয়ে আপনার কাছে একটু জানতে চাই, ওই সময় আসলে আপনি কি দেশে ছিলেন? আমি ঠিক তার আগে এবং তার পরে ছিলাম। যদি আমি 4-5 তারিখে আমি ছিলাম না, একদিন পরে আমি বোধহয় 6 বা 7 তারিখে দেশে ছিলাম। সো আমি জিনিসটা দেখেছি। আপনি আপনার জায়গা থেকে আসলে কি ভূমিকা? আমি এটার পক্ষে কথা বলেছি সব সময় মিডিয়াতে, আর সব ফর্মাল মিডিয়াতে তো আমাকে ব্লক করা হয়েছে, আমার কথাবার্তা সব সময় আপত্তিকর মনে করেছে সরকার। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যতদূর সম্ভব আমি
সাপোর্ট দিয়েছি এবং ছাত্রদের এবং জনগণের, এটা ছিল জনগণের বিপ্লব, শুধু ছাত্রদের না। ছাত্ররা হয়তো ঘটনাটা শুরু করেছে, কিন্তু জনগণ এই বিপ্লবটাকে সফল করেছে। এই জিনিসটা ভোলা উচিত না, এটা শুধু ছাত্রদের বিপ্লব ছিল না। ছাত্রদের রাজনীতি, এখন তো তারা রাজনৈতিক দল গঠন করেছেন যারা নেতৃত্বে ছিলেন, তাদের নেতৃত্বে হয়েছে, এটা নিশ্চয়ই আপনি স্বীকার করেন ছাত্রদের, নাকি শুরু হয়েছে, শুরু হয়েছে, শেষ কিন্তু পর্যন্ত শেষ নেতৃত্ব ছিল পর্যন্ত না, শেষ পর্যন্ত এটা হয়নি। এটা জনগণের বিপ্লব ছিল। আমি যেটা দেখেছি রাস্তায়, টিচাররা, অভিভাবকরা, তারা যখন নামলো তখন সরকার পতন আসলো। মানে একটা আর তো আমি নেতৃত্ব ছাত্র লাগে। রাজনীতি, আমি পার্সোনালি, আমি শিক্ষক ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে। আমার ছাত্রদের আমি কখনো কোনো এনকারেজমেন্ট দিইনি যে ছাত্র রাজনীতি করতে। তোমরা পড়াশোনা করে শেষ করো, একটা প্রফেশনে যাও বা ব্যবসা করো, তারপরে তুমি রাজনীতি করো। কোনো প্রফেশন ছাড়া, যেখানে একটা মানুষ কোনো চাকরি করেনি জীবনে, কোনো হালাল টাকা, ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। টাকা উপার্জন করেনি জীবনে, সে বিরাট নেতা হয়ে যাবে, আই এম সরি, আমি এই জিনিসটা আমি মানতে পারি না। এরা তো কোনো দিন কোনো কিছুই করেনি, এরা এখন নেতা হয়ে গেছে, তারা বিভিন্ন সুযোগ সুবিধা সরকারের মধ্যে নিচ্ছে। এটা আমার কাছে একটা একটা অর্ধশিক্ষিত কয়েকটা ছেলে দেশের নেতৃত্ব দিবে, এটা কোনো দিন আমি মানব না। কিন্তু মানে শুধুমাত্র যে ইয়াংরাই অর্ধশিক্ষিত তা তো না, আমাদের দেশে অনেক প্রবীণ যারা রাজনীতিবিদ রয়েছেন একজনের নাম তারাও করেন যে তাদের সাথে আছে, না, তাদের সাথে থাকার কথা বলছি না। তাহলে আমি বলছি প্রবীণ অনেক রাজনীতিবিদ রয়েছেন Right. অন্যান্য দলে, Right. যারাও ওইরকম শিক্ষার দিক থেকে ওইরকম এগিয়ে নেই, বা তারাও হয়তো নিজেদের পেশাগত জীবনে ওইরকম কোনো অর্জন করেননি বা জীবনেও চাকরি করেনি, তারা আসলে মানে রাজনীতিবিদ। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী রাজনীতিবিদ, বঙ্গবন্ধু শেখ ভাসানী মুজিবুর অন্য রহমান। লেভেলের। আপনি তাহলে মানে হি ওয়াজ অ্যান আনইউজুয়াল ম্যান। শুধু পড়াশোনা দিয়ে হয় না, অনেক পড়াশোনা করলেও রাজনীতিবিদ হওয়া উচিত এরকম আমি কিছু বলছি না, কিন্তু একটা বেসিক একটা ব্যাকগ্রাউন্ড থাকা উচিত কর্মক্ষেত্রে, তখন রাজনীতি করার একটা সুযোগ থাকে। কারণ আর্থিক সচ্ছলতা ছাড়া আপনি রাজনীতি করবেন, সেটা খুবই ডিফিকাল্ট, এটা বিভিন্ন সমস্যা দেখা দেয়। সো রাজনীতির জায়গায় মানে প্রতিপক্ষ, নির্বাচন মানেই তো একটা প্রতিযোগিতা, এবং প্রতিযোগিতার জায়গায় প্রতিদ্বন্দ্বী থাকেন। সো আপনার কি মনে হয় যে বিএনপির প্রতিদ্বন্দ্বী কারা এখনো পর্যন্ত শক্তিশালী, কাদের মনে হচ্ছে? এখন তো ডানপন্থা রাজনীতির একটা উত্থান দেখা যাচ্ছে। আর কোনো প্রতিপক্ষ দেখছি না। ডান দিকের জামাতে ইসলামী, তারা অনেক এলাকায় তাদের একটা প্রভাব আছে। আমার মনে হয় না সিলেটে এরকম প্রভাব ফেলবে। আমাদের সিলেটিরা সেরকম মৌলবাদী কথাবার্তায় তারা ভালো রিয়াক্ট করে না, তো আমার মনে হয় না সিলেটে কোনো বিশেষ সমস্যা হবে। কিছু এলাকায় হবে বাংলাদেশের, মৌলবাদীদের যেখানে প্রভাব আছে, আমাদের ওখানে হবে না ইনশাল্লাহ। আওয়ামী লীগের মানে রাজনীতিতে অংশগ্রহণ, নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে এতদিন অনেক কথা হচ্ছিল, এখন তো মোটামুটি নিশ্চিত হয়ে গেছে যে তারা তো অংশগ্রহণ করতে পারছেনই না, কিংবা বিভিন্ন জায়গায় বলা হচ্ছে তাদের যারা সমর্থক ছিলেন তারা অংশগ্রহণ করতে পারবেন না। এখন তাদের ভোট আসলে কোথায় যাবে সেটা নিয়েও অনেক কথা হচ্ছে, কারা আসলে সেই ভোটটি টানতে যাবেন। বিভিন্ন মানে বক্তৃতায় বিভিন্ন জন নানাভাবে মানে মামলা করা হবে না, কিংবা তোমাদেরকে বাঁচিয়ে রাখা হবে, এরকম নানা ধরনের প্রলোভন আওয়ামী লীগের যারা ভোটার ছিলেন, ভক্ত ছিলেন, তাদেরকে বলা হচ্ছে। সো আপনার কি মনে হয় আসলে এই ভোটগুলো মানে কারা সবচেয়ে বেশি আকৃষ্ট করতে পারবেন? আমার এলাকায় আমার লাইনটা খুব সিম্পল। আমরা বিভিন্ন দল করেন, বিভিন্ন মত এবং মতবিরোধ থাকতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ হলো আমরা সবাই নবীগঞ্জ বাহুবলের দল। আমরা নবীগঞ্জ বাহুবলের উন্নয়ন চাই। যদি ওটা চান তাহলে আমাদেরকে ভোট দিবেন। খুব সহজ। আর আপনি যে জটিলতার কথা বলছেন এগুলিতে আমি যাই না। আমি শুধু বলি, আপনি যদি এলাকার উন্নয়ন চান তাহলে বিএনপিতে ভোট দিবেন ধানের শীষে। তো সব লোকদেরকে আমি বলবো, যেই মতের হোক না কেন, আর তারা অনেক চিন্তা করে তারা ভোট দিবে এবং তারা বুঝতে পারবে যে এখানেই ভোট দিলে এলাকার উন্নয়ন হবে। আমার মনে হয় এটা আমি খুব কনফিডেন্ট। আমাদের লোকরা অশিক্ষিত হতে পারে, কিন্তু তারা চালাক, তারা বোকা না, এবং তারা ঠিক মতোই ভোট দিবে।
যদি একটু সুষ্ঠু ভোটের যদি ব্যবস্থা করা হয়, তারা ঠিকমতোই ভোট দিবে বাংলাদেশে। ওকে, লাস্ট কোয়েশ্চেন, যদি আপনি নীতি নির্ধারণী জায়গায় যেতে পারেন জনগণের ভোটে, তাহলে আসলে কোন জায়গায় সবচেয়ে বেশি আপনি প্রায়োরিটি দিবেন পরিবর্তনের জায়গায়, এবং আপনি মনে করেন যে দেশের এই পরিবর্তনে আপনি সবচেয়ে বেশি যোগ্য মানুষ হিসেবে ভূমিকা রাখতে পারবেন? আমি সবচেয়ে বেশি যোগ্য আমি বলবো না, অনেক যোগ্য লোক আছে বিএনপিতে। আমি অর্থনীতির দিক থেকে আমি পলিসিসগুলি একটা প্রো পোর বাজেট তৈরি করব, মানে সোশ্যাল পলিসিসের উপরে আমি একটা ফোকাস দিব। আমাদের চেয়ারম্যান সাহেবও উনি কৃষক কার্ড এবং পরিবার কার্ড, উনি ফ্যামিলি কার্ড এগুলো করছেন। তো উনিও যে এই সোশ্যাল রেসপন্সিবিলিটির দিকে উনি প্রায়োরিটি দিচ্ছেন, এটা আমার জন্য খুব সুবিধা। আমিও ওই লাইনে এতদিন আমি কথা বলেছি এবং উনি ওই লাইনেই চলে গেছেন। সো আমার মনে হয় এটা খুব সহজ হবে আমার জন্যে, যে পুরো বাজেটটাকে এখন একটা প্রো পুয়ার টিল্ট দেওয়া কী করে করতে হয় সেটা আমার একটা ধারণা আছে। আমি বাজেট তৈরি করছি 35টা দেশে 45 বছর ধরে, তো আমার এটা নিয়ে একটা ধারণা আছে। এই মেগা প্রজেক্টস যেখানে বড় বড় কমিশন পেত শেখ হাসিনা এবং তার আত্মীয়রা, ওই প্রজেক্ট থেকে সরে গিয়ে যেই প্রজেক্টে জনগণের ডিরেক্ট উপকার হবে সেই প্রজেক্টের দিকে যাব, অ্যাওয়ে ফ্রম মেগা প্রজেক্টস, যেটা বাংলাদেশের ধনীদের এবং একটা সার্টেন ক্লাসকে এটা লাভবান হয়, সেটা থেকে সরিয়ে যেখানে জনগণের লাভ হয় সেই দিকে ফোকাস করব। এবং বাজেটটা খুব টাইট রাখার জন্য আমি উপদেশ দিব যেই বাজেটই করে না কেন, কারণ আমার মনে হয় যে মুদ্রাস্ফীতি কম রাখাটা এটা গরিবদের জন্য গুরুত্বপূর্ণ এবং তারা এটা খুব অ্যাপ্রিসিয়েট করে। তো গ্রোথটা হাই রাখতে হবে যতটুকু সম্ভব, 6-7, এবং মুদ্রাস্ফীতিটা 1-2 মধ্যে রাখাটা আমি মনে করি এটা শ্রেয় সামষ্টিক অর্থনৈতিক পলিসি হবে। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আপনার জন্য অনেক শুভকামনা। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আবারও আপনাদের সাথে দেখা হবে চ্যানেল আয়ের পর্দায় অন্য কোনো মানুষ, নতুন প্রশ্ন কিংবা একই প্রশ্নের ভিন্ন উত্তর নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।